ক্লাস 12 অর্থাৎ উচ্চ মাধ্যমিক 2025 সালের ফিজিক্সের মোস্ট ইম্পর্ট্যান্ট একটি মডেল কোশ্চেন সেট নিয়ে আলোচনা করব। এই সেটের প্রত্যেকটা প্রশ্নই প্রিভিয়াস ইয়ার এবং তার পাশাপাশি এবিটিএতে যে প্রশ্নগুলো সবথেকে বেশি বা রিপিট হচ্ছে তা দিয়ে বানানো। পরীক্ষার জন্য প্রত্যেকটা প্রশ্নই খুব গুরুত্বপূর্ণ। চলো মন দিয়ে আমরা সেটটা দেখি। ক্লাস 12-এর ফিজিক্সের নাম্বার থাকবে 70, সময় থাকবে 3 ঘন্টা 15 মিনিট। এবার চলো আমরা ফিজিক্সের একটি সুন্দর কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করি, কেমন ধরনের প্রশ্ন আমাদের হতে পারে। দেখো সেকশন 1-এ রয়েছে শর্ট প্রশ্ন, 14টা এমসিকিউ থাকবে এবং তাতে দেখো প্রত্যেকটাতে নাম্বার থাকবে 1 করে। দেখো সঠিক উত্তর নির্বাচন করতে হবে, অর্থাৎ এখানে 4টে অপশন, তার মধ্যে কোনটা সঠিক সেটা আমাদের লিখতে হবে। প্রথম প্রশ্ন দেখো, 2 কুলম্ব তড়িৎ আধানে ইলেকট্রনের সংখ্যা হবে। প্রশ্নটা 2017-তে এসেছিল। আমাদের এখানে দেখো অনেকগুলো কিন্তু অপশন রয়েছে, একদম সিম্পল একটা কোশ্চেন। এখানে প্যাটার্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এই প্যাটার্নের প্রশ্ন কিন্তু খুব দেয়। দেখো বলেছে 2 কুলম্ব তড়িৎ আধানে ইলেকট্রনের সংখ্যা, অর্থাৎ আমাদের দেখো এক্ষেত্রে তড়িৎ আধানের মান বলতে 2 কুলম্ব, এর মধ্যে কতগুলো ইলেকট্রন থাকবে তার পরিমাণ আমাদের বের করতে হবে। একদম সিম্পল, আমরা কি করবো দেখো 2 বলেছে 2 কুলম্ব, আর ইলেকট্রনের ক্ষেত্রে আমরা কি জানি যে 1.6 × 10⁻19 হয় তার আধানের মান, তাই না? এই তো বাস, এটাই কিন্তু আমাদের অ্যান্সার হবে, বুঝতে পারলে তো? এখন যদি বলতো 3 কুলম্ব তাহলে আমরা 3 ডিভাইডেড বাই এটা লিখতাম, দেখো 1.6। যদি বলতো 4 তাহলে 4 ডিভাইডেড বাই, যদি বলতো 5 তাহলে 5 ডিভাইডেড বাই কি লিখতাম, এই যে সংখ্যাটা লিখতাম, দেখো 5 ডিভাইডেড বাই লিখতাম 1.6, লিখতাম গুণ লিখতাম কি 10⁻−19, যে আধানটা আছে সেই মানটা লিখে দিতাম। বাস এটাই কিন্তু আমাদের অ্যান্সার। এবার দেখো অপশনে কিন্তু সেরকম কিছু নেই, তার মানে এটাকে আমাদের ক্যালকুলেশন করতে হবে। বাস এটাকে আমাদের ক্যালকুলেশন করলেই হয়ে যাবে, বাকিটা ক্যালকুলেটর মেরে দিবে, বেশ হয়ে যাবে। এবার চলো দেখো সলিউশনটা আমরা বুঝি। দেখো উত্তর আমাদের কি আসলো, দেখো 12.5 × 10⁻−18। কীভাবে হলো দেখো, 2 কুলম্ব তড়িৎ আধানে ইলেকট্রনের সংখ্যা, তাহলে কী হলো দেখো 2 ডিভাইডেড বাই, অর্থাৎ 2 ভাগ 1.6 × 10⁻, কত আছে দেখো এখানে -19, যেটা আধানের মান, তাই না? তো সেই সংখ্যাটা আমরা এখানে লিখলাম। বাকিটা ক্যালকুলেশনটা 2 ডিভাইডেড বাই 1.6 যদি আমরা করি তাহলে আমাদের এটার মান কত আসবে, 1.25 আসবে। আর এই যে দেখো 10⁻−19 আছে, এটা তো আমরা বলতে পারি ইনভার্স, অর্থাৎ নিচে আছে, তো এটা উপরের দিকে উঠলে কি হবে 10⁻+19 হয়ে যাবে, তাই না? বুঝতে পারছো তো এই সংখ্যাটা। আর এই যে দশমিকটা উঠাই দিলে এক ঘর যদি সরিয়ে দিয়ে এখানে চলে আসবে, তাহলে এই যে দেখো এখানে যে আছে 19, এই 19টা একটা কমে 18 হয়ে যাবে। দেখো এটাই আমাদের কিন্তু হলো এখানে অ্যান্সার, অর্থাৎ 12.5 × 10⁻18। তাহলে আমাদের প্যাটার্নটা মনে রাখতে হবে যে 2 বললে 2 ডিভাইডেড বাই 1.6 ইন্টু, আর যদি বলা হয় 3 তাহলে 3 এর ক্ষেত্রে 3, 4 3-এর ক্ষেত্রে 3, 4-এর ক্ষেত্রে কী হবে 4 ডিভাইডেড বাই ওই সংখ্যাটা যে কোনো নাম্বার দিয়ে দিক, তুমি বাস এই প্যাটার্নে সলভ করবে। ওকে, এবার চলো দেখো এরপরে 2 নম্বর, 3টি 4 মাইক্রোভোল্ট ধারকত্বের ধারককে এমনভাবে সংযুক্ত করা হলো যার ফলে কার্যকর ধারকত্ব পাওয়া গেল 6 মাইক্রোফ্যারাড, তাই না? এই সমন্বয়টি করা যাবে যদি কোন সিস্টেমে, আমাদের দেখো এতে আছে প্রতিটি ধারক শ্রেণীতে সংযুক্ত থাকবে, প্রতিটি ধারক সমান্তরাল যুক্ত থাকবে, 2টি সমান্তরাল এবং একটি শ্রেণীতে যুক্ত থাকবে, এবং 2টি শ্রেণীতে এবং একটি সমান্তরালে যুক্ত থাকবে। আমাদের দেখো এটা 2023-এ এসেছিল এই প্যাটার্নটাও খুব ইম্পর্টেন্ট। লক্ষ্য করো বলছি কি দেখো 3টি 4 মাইক্রোফ্যারাড, তো এই ক্ষেত্রে আমাদের কোন সিস্টেমে যুক্ত করতে হবে? তো আমরা ধারকত্বের সিস্টেমে বলতে পারি, তড়িতের ক্ষেত্রে দেখো শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায় হয়, এবং ধারকত্বের ক্ষেত্রে কিন্তু শ্রেণী সমবায় সমান্তরাল সমবায় হয়, কিন্তু দুটো অপোজিট। আমরা যদি চিন্তা করি যে ধারকত্বের ক্ষেত্রে শ্রেণী সমবায়, তাহলে সেটা কী হতে পারে, আমাদের হয় C1 C2 ডিভাইডেড বাই কী হয় C1 + C2, রাইট? কিন্তু যখনই তুমি তড়িতের ক্ষেত্রে শ্রেণী সমবায় করবে তখন কিন্তু অপোজিট হবে, তখন কিন্তু প্লাস, অর্থাৎ এই নিচের পার্টটা উপরে চলে যাবে আর এই পার্টটা কিন্তু নিচে চলে যাবে। ধারকত্বের ক্ষেত্রে কিন্তু খেয়াল করতে হবে, ঠিক আছে? কনফিউশন একদম হবে না। দেখো প্রত্যেকটা কিন্তু বলেছে কত 4 করে, কয়টা আছে 3টে সিস্টেম আছে। দেখো প্রত্যেকটা সিস্টেমের মান কত 4 করে, তাহলে 4 করে কটা আছে 3টা রাশি আছে আমাদের, অর্থাৎ C1 C2 এটা C3 আমরা বলতে পারি, তাই না? এরকম একটা সিস্টেম আছে। তাহলে আমাদের দেখো 4 × 4 নিচে কী হলো দেখো 4 + 4, কারণ C1 C2-র মান তো ওইটাই আছে। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 4 4 কত হচ্ছে আমাদের 16, আর এখানে দেখো কত হচ্ছে 8, তো কাটাকাটি করলে 4 2 × 8 আমাদের সিস্টেমে আসছে 2। বুঝতে পারছো? তাহলে আমাদের সিস্টেমে আসছে 2 কখন, আমাদের যখন শ্রেণী সমবায়ে যুক্ত করা হচ্ছে, অর্থাৎ আমাদের 3খানা আছে, C1 আছে, C2 আছে আর C3 আছে। তাহলে C1 C2-র মান তো পেয়ে গেলাম। তাহলে প্রথমত আমরা শ্রেণী সমবায়ে যুক্ত করতে পারি, অর্থাৎ প্রথম দুটো যে আছে C1 C2 সেটাকে আমরা, অর্থাৎ দুটোকে আমরা শ্রেণী সমবায়ে যুক্ত করলাম। এবার বাকিটা, অর্থাৎ এই যে রেজাল্টেন্টটা যে লব্ধিটা পেলাম, অর্থাৎ তুল্য যেটাকে বলে, তুল্য রোধ, আমরা তুল্য রোধ তো বলবো না, সেটা তড়িৎ ক্ষেত্রে, এবং সেক্ষেত্রে নিয়মটা কিন্তু একটু চেঞ্জ, উল্টে হয়ে যায়। তো ধারকত্বের ক্ষেত্রে আমাদের সেটা কি আসলে দেখো তুল্যর ক্ষেত্রে আসলে 2, কনসেপ্ট ক্লিয়ার? এবার দেখো বাকি রয়েছে আর একটা, সেটার মানও কিন্তু 4। তাহলে আমাদের এই যে 2, তো সমান্তরাল ক্ষেত্রে কী হবে দেখো, যদি আমরা ধারকত্বের ক্ষেত্রে সমান্তরাল বলি তখন কিন্তু আমাদের সামেশন আকারে হয়, মনে রাখবে।
বুঝতে পারলি তো? আর রোধের ক্ষেত্রে যদি বলি সেটা কিন্তু আমাদের সামেশনটা সেটা উল্টা ভার্সন, অর্থাৎ 1/R1 + 1/R2 সেই আকারে কিন্তু হয়। তো অবশ্যই এখানে কিন্তু অনেক স্টুডেন্ট গুলিয়ে ফেলে, কনফিউশনের মধ্যে ভোগে। কনফিউশনের ভোগার কিছু নেই। যখন ধারক করতে বলবে তখন কী হবে, যে সমান্তরাল যেটা আছে সেটা কী হবে, সামেশন আকারে হবে। অর্থাৎ এক্ষেত্রে বলতে পারি যে এই তুল্য রোধটা আমাদের কত আসছে 2, তাহলে আমরা এই 2টাকে এখানে লিখলাম। চলো টোটালটা করে দিই। দেখো আমাদের কত আসছে, তুল্যটা আসছে 2, রাইট। আর এখন আমাদের দেখো এক্সট্রা আর একটা 4, অর্থাৎ 4 কয়টা আছে, 4 এরকম আমাদের 3টা আছে। তো প্রথম দুটাকে আমরা যদি শ্রেণী সমবায় যুক্ত করতে তাহলে 2 আসছে, আর আরেকটা পরে আছে এই 4টা আমরা এখানে যুক্ত করি, তাহলে আমাদের কত আসছে দেখো 6। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে দুটো আমরা কি করলাম, দুটো আমরা শ্রেণী সমবায় যুক্ত করলাম, আর লাস্টের একটা সেটা হচ্ছে সমান্তরাল সমবায় যুক্ত করলাম। তাহলে দেখো এখানে লাস্টের ডি নম্বর যে অপশন আছে, দুটো শ্রেণীতে এবং একটি সমান্তরাল সমবায় যুক্ত করতে হবে। এটা করলে কিন্তু আমাদের 6 মাইক্রোফ্যারাড এটা কিন্তু আসছে। দেখো 6 কিন্তু মিলে গেলো, দেখো এটাই আছে এখানে। তো অবশ্যই দেখো খুব ইজি একটা অঙ্ক ছিল, আর এই প্যাটার্নটাও কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। অনেক সময় কিন্তু অঙ্কও দেয় এর উপর ডিপেন্ড করে। দেখো এক্ষেত্রে লিখবো যে দুটি শ্রেণীতে এবং একটি সমান্তরাল সমবায় যুক্ত রাখতে হবে। সলিউশন দেখো এখানে করে দিলাম এবং সলিউশনটা বুঝিয়েও দিলাম আমরা, খুব সুন্দর করে বুঝলাম। তো দেখো প্রথম ক্ষেত্রে কী হলো, তুল্যধারক করতো 4 × 4, ওই তো যে C1 × C2 / C1 + C2। তো ওইভাবে ক্যালকুলেশন করলে 2 মাইক্রোফ্যারাড আসছে। আর লাস্টেরটাকে আমরা যদি সমান্তরাল সময় যুক্ত করতে আমাদের অ্যান্সার আসছে কত 2, আর পরের যে C1 যেটা আছে অর্থাৎ C3 যেটা আছে সেটা যুক্ত করলে কত হচ্ছে আমাদের 6 চলে আসছে। ব্যাস মিলে গেল। নেক্সট দেখো বলেছে কোনো একটা তড়িৎ প্রবাহ বহনকারী পরিবাহীর তড়িৎ প্রবাহ ঘনত্ব ও তড়িৎ ক্ষেত্রের অনুপাতকে বলা হয়। দেখো প্রশ্নটা 2022 এসেছিল, ভালো করে ফোকাস করে এখানে। দেখো তড়িৎ প্রবাহ ঘনত্ব এবং তড়িৎ ক্ষেত্রের অনুপাত, অর্থাৎ এইটা তড়িৎ প্রবাহ, এটা কিন্তু এখানে বলেছে, অর্থাৎ তড়িৎ প্রবাহ / তড়িৎ ক্ষেত্র, এটাকে কি বলা হয়? অবশ্যই আমরা বলতে পারি এটাকে বলা হয় পরিবাহিতাঙ্ক। অর্থাৎ এই যে দুটো রেশিও তড়িৎ প্রবাহ এবং তড়িৎ ক্ষেত্র, বা বলতে পারি এদের যে ভাগফল যেটা আছে সেই ভাগফলটা কিন্তু তার তড়িৎ প্রবাহ, অর্থাৎ পরিবাহিতাঙ্ক। পরিবাহিতাঙ্ক কাকে বলে আমরা শর্টকাটে যদি মনে রাখি তাহলে বলবো যে তড়িৎ প্রবাহ এবং তড়িৎ ক্ষেত্রের যে ভাগফল বা তাদের যে অনুপাত তাকে আমরা বলবো কি পরিবাহিতাঙ্ক। কনসেপ্ট ক্লিয়ার? চলো আমরা এটাই কিন্তু লিখবো পরিবাহিতাঙ্ক। নেক্সট দেখো বলেছে একই ভোল্টেজের 100 ওয়াট এবং 40 ওয়াট বা দুটির রোধের অনুপাত হবে। এটা 2014তে এসেছিল। এক্ষেত্রে অবশ্যই আমি যেটা বলবো যে তুমি ফিজিক্সের মেন ফর্মুলাগুলোকে মাথার মধ্যে সেট করে রাখো, দেখবে এই টাইপের অঙ্কগুলো খুব সহজেই করতে পারবে। এক্ষেত্রে আমরা বলতে পারি দেখো আমাদের কী বলছে যে রোধের অনুপাত আমরা কি জানি, যেটা আমরা v²/p আমরা বলতে পারি। জাস্ট এই ফর্মুলাতে কিন্তু আমরা এখানে বসিয়ে দেবো। বুঝতে পারছো তো? এইবার বিভব প্রভেদের বলতে ভি, আর রোধ তো এটা, আর পি বলতে পাওয়ারটা। তো পাওয়ারটা এখানে বলে একটা হচ্ছে 100, একটা হচ্ছে 40 ওয়াট। বাস ফর্মুলা মনে রাখবে R = v²/p। বাস গল্প শেষ। চলো আমরা সলিউশনটা দেখি। আমাদের দেখো 2:5 আসছে। কীভাবে আসছে দেখো, আমরা লিখবো যে রোধ R = লিখবো v²/p। এবার R1 R2 মানে কি দেখো, ভি তো সিমিলার, অর্থাৎ দুজনের ক্ষেত্রে বিভব প্রভেদ তো সমান, তাহলে ভিভি কেটে গেল, তাহলে আমাদের শুধুমাত্র কি থাকছে পাওয়ার, অর্থাৎ পি থাকছে। দেখো R1 মানে কি থাকছে, R1 থাকছে v²/p, রাইট। আচ্ছা এটার মানে কি আমরা বলতে পারি v²/ প্রথমেরটা আছে 100, তাই তো। আর দ্বিতীয়টাতে তুমি চিন্তা করো যে R2 ক্ষেত্রে কি হচ্ছে, R2 ক্ষেত্রে হচ্ছে v2 v² থাকছে p, এখানে পির মান কত বলো, দেখো v² এটা থাকছে 40। তাহলে দেখো এক্ষেত্রে R1 এবং R2 যদি আমরা রেশিও করি তাহলে আমাদের এই যে ভিভি পার্টটা যেটা আছে সেই ভি পার্টটা কিন্তু আমাদের কেটে যাচ্ছে। v² আমাদের কি পাচ্ছি দেখো, এখানে প্রথমত থাকছে আমাদের কি থাকছে, এটা থাকছে হচ্ছে 100, আর এদিকে রেশিও বলতে দিস 1, অর্থাৎ v² থাকছে আমাদের কত 40। এবার এই দেখো রেশিওটা 40 কেটে গেল, এই v² কেটে গেল, তাহলে আমাদের থেকে যাচ্ছে কত এই পার্টটা আর এই পার্টটা। এটা আমাদের কী হবে দেখো 40/100 হয়ে যাবে। কাটাকাটি করলে দেখো এটা কী হচ্ছে, আমাদের এখানে 2 হচ্ছে, এখানে হচ্ছে 5, অর্থাৎ 2:5 আমাদের অ্যান্সার হচ্ছে। একদম সিম্পল একটা ম্যাথমেটিক্স ছিল। চলো নেক্সট প্রশ্ন আমরা যাচ্ছি। বলছি দেখো n পাক সংখ্যা এ ক্ষেত্রফল বিশিষ্ট কোনো একটি কুণ্ডলীর মধ্যে কি বলছে যে I অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা পাঠানো হলে কুণ্ডলীর চুম্বক ভ্রামকের মান কত হবে। একদম সিম্পল একটা অঙ্ক, এবং এর উপর কিন্তু অঙ্ক আসে। এটা কিন্তু একটা থিওরি বেস প্রশ্ন, বুঝতে পারলে। এবং এর পাশাপাশি অর্থাৎ এই থিওরি বেসের উপর কিন্তু আমাদের অঙ্ক আসে, সেটাও কিন্তু খেয়াল করতে হবে। দেখো এখানে পাক সংখ্যা বলছে n, ঠিক আছে। প্রবাহ মাত্রা কি বলছে, প্রবাহ মাত্রা বলছে I, ঠিক আছে। এবং ক্ষেত্রফল কি বলেছে a। এই যে তিনটার যে গুণফল, এই তিনটার গুণফলে কিন্তু তার চুম্বক ভ্রামকের মান হবে। ভালো করে খেয়াল করো, এখানে পাক সংখ্যা বলতে n, কুণ্ডলীর পাক সংখ্যা আমরা n চিন্তা করতে পারি, যেটা n বলে দিল। এরিয়া বলতে তার এটা থাকলো, এবং লাস্টে বলছে যে তার প্রবাহ মাত্রা সেটা হচ্ছে I, অর্থাৎ এই তিনটার গুণফলে কিন্তু আমাদের হবে কি বলতো, তার চুম্বক ভ্রামকের মান, অর্থাৎ কুণ্ডলীর চুম্বক ভ্রামকের মান হবে। দেখো এখানে অপশন নাম্বার ইজ দ্য কারেক্ট। 2015তে এসেছিল প্রশ্নটা, তো আমরা এটা লিখলাম। নেক্সট দেখো বলেছে যে চুম্বক ক্ষেত্রে একটি তিরস্চুম্বক পদার্থের গতি হবে। আচ্ছা এই ব্যাপারে একটু বলি যে এই যে দেখো তিরস্চুম্বক, অয়স্চুম্বক, এইগুলো কিন্তু পরীক্ষার প্রশ্ন আসে।
1 নম্বরের প্রশ্ন অনেক সময় দেয়, অর্থাৎ এই যে 3 নম্বরের বা 4 নম্বরের বা 2 নম্বরের যে প্রশ্নগুলো হয় তখনও কিন্তু টুকরা প্রশ্ন আকারে কিন্তু অনেক সময় এই প্রশ্নগুলো জুড়ে দেয়। তাই অবশ্যই এই সংজ্ঞাগুলো কিন্তু রেডি করে রাখবে, তিরস্চুম্বক, অয়স্চুম্বক, এগুলো বুঝতে পারলে। দেখো এখন বলেছে চুম্বক ক্ষেত্রে একটি তিরস্চুম্বক পদার্থের গতি হবে 2010-এ এসেছিল। তো এই ক্ষেত্রে আমরা জানি যে চুম্বকের ক্ষেত্রে আমরা জানি উদাসীন অঞ্চল হয়, তার বিভিন্ন সেক্টর হয়, তাই না? আকর্ষণ সেক্টর হয়, যেরকম এটা এন, এটা এস চিন্তা করতে পারি, মাঝখানে আকর্ষণটা কম থাকে, এদিকে আকর্ষণ বেশি, এদিকে বেশি, এদিকে একদম কম থাকে। অর্থাৎ বলতে পারি যে দুটো সেক্টর আমি চিন্তা করতে পারি, একটা শক্তিশালী, একটা পাওয়ারফুল, আর একটা কি দুর্বল, বুঝতে পারছো তো? তো এই ক্ষেত্রে তুমি চিন্তা করে দেখবে যে এক্ষেত্রে শক্তিশালী যে অঞ্চলটা আছে, অর্থাৎ পাওয়ারফুল যে অঞ্চল আছে, তার থেকে কিন্তু তার দুর্বল পয়েন্টের দিকে সেটা কিন্তু যেতে থাকবে। অর্থাৎ শক্তিশালী পয়েন্টের থেকে কী হবে, তার যে দুর্বল পয়েন্ট সেদিকে কিন্তু গমন লক্ষ্য করতে পারি। সেক্ষেত্রে সি নম্বর অপশন দেখে বলেছে যে ক্ষেত্রের শক্তিশালী অঞ্চল থেকে দুর্বল অঞ্চলের দিকে গমন হবে চুম্বক ক্ষেত্রে তড়িৎচুম্বক পদার্থ রাখলে পারে, তাই না? আচ্ছা, তো আমাদের এটাই কিন্তু আমাদের 1 নম্বরের প্রশ্ন। চলো এটা গেল, দেখো উত্তর আছে তাই। আচ্ছা নেক্সট দেখো বলেছে যে 7 নম্বর চুম্বক ফ্লাক্সের মাত্রা হলো, দেখো প্রশ্নটা 2016-তে এসেছিল, এর মাত্রা হবে দেখো ml/t-2 I ইনভার্স। ওকে, দেখো আমরা তাই লিখবো যে ml/t-2 I ইনভার্স। তারপরে দেখো আসছে নেক্সট 8 নম্বর, একটি বৈদ্যুতিক বাতি 220 ভোল্ট 50 হার্জ সরবরাহ লাইনে সংযুক্ত, তাহলে তড়িৎ বিভবের শীর্ষমান হলো। এটা কিন্তু একদম সিম্পল, দেখো 2023-এ এসেছিলো, এই প্যাটার্নটা খুব সোজা। তুমি চিন্তা করে দেখো 220 ভোল্ট, দেখো নিটের এবং জেইর প্রশ্ন অনেক হার্ড হয় আমি মানি, বোর্ডের প্রশ্ন সেই তুলনায় অনেক বেশি ইজি হয়। তো এক্ষেত্রেও কিন্তু দেখো ফিজিক্সের কিছু কাঠামো হয়, তোমাকে অনেকগুলো অপশন, অনেকগুলো লাইন বলে দিয়েছে, কিন্তু সবগুলো কিন্তু আমাদের লাগছে না এক্ষেত্রে। ওই যে 50 হার্জ 50 হার্জ কিন্তু আমাদের লাগবে না। জাস্ট দেখো এক্ষেত্রে বলছে যে তাহলে তড়িৎ বিভবের শীর্ষমান, ভালো করে প্রশ্নটা পড়ো। একটি বৈদ্যুতিক বাতি 220 ভোল্ট, তাহলে 220 ভোল্ট আমাদের আছে, লিখলাম। সরবরাহ লাইনে কি বলছে যে 50 হার্জ সরবরাহ লাইনে সংযুক্ত করা হলো, তাহলে তড়িৎ বিভবের শীর্ষমান হলো কিছুই না, এর সঙ্গে একটা √2 গুণ করে দাও, বাস অ্যান্সার শেষ। বুঝতে পারলে? তাহলে 220 ভোল্টের সাথে আমরা অল্টারনেটিভ কারেন্টে বলি না, যে তার সাথে √2 একটা মাল্টিপ্লিকেশন ফর্ম আসে, অর্থাৎ এক্ষেত্রে যে মানটা আছে 220 ভোল্ট তার সঙ্গে জাস্ট একটা √2 আমরা গুণ করে দিলাম, বাস উত্তর শেষ। এটাই কিন্তু আমাদের হবে অ্যান্সার। এবার গল্পটা হচ্ছে দাদা এটা তো অ্যান্সার নেই, তাহলে আমাদের নিশ্চয়ই √2 মানটা বের করতে হবে। তো √2 মানটা আমরা বের করে জাস্ট 220, অর্থাৎ 220 সাথে আমরা এই যে √2 যে মান আছে 1.73 বা কিছু একটা আছে, ক্যালকুলেটর মারো, এটা গুণ করলে দেখবে একটা আমরা রেজাল্টেন্ট পেয়ে যাবো। সেই রেজাল্টেন্টটা কত হবে দেখো, গুণ করলে আমাদের 3 নম্বর অপশন হবে রাইট। তাও চলো আমরা একবার দেখে নিই, দেখো এটাই আমরা পাচ্ছি এখানে। দেখো শীর্ষমানটাকে এবার 220 ভোল্ট ইন্টু √2, এটাকে গুণ করলে কী হবে 311.1 ভোল্ট। অনেক সময় বলে না ডিসি এসি কারেন্টের মধ্যে কোনটা বেশি ডেঞ্জার এবং কেন, সেক্ষেত্রে √2 একটা মাল্টিপ্লিকেশন ফর্ম আসছে, বুঝতে পারলে তো? নেক্সট দেখো 9 নম্বর, কোনো ডায়নামোর ঘূর্ণন বেগ দ্বিগুণ করলে আবিষ্ট তড়িৎচালক বলের মানটা কি হবে। দেখো প্রশ্নটা কিন্তু মনে হচ্ছে নর্মাল, কিন্তু এই প্রশ্নটা এসেছিল 2018-তে। এই ধরনের প্যাটার্ন অর্থাৎ থিওরি বেস প্রশ্ন কিন্তু অনেক থাকে উচ্চ মাধ্যমিকে, তাই অবশ্যই থিওরি বেস পার্টগুলো কিন্তু রেডি করবে। আর ফিজিক্সের ক্ষেত্রে নিউমেরিক্যাল সেই ভালো পারবে যার থিওরি বেসটা খুব ভালো, অবশ্যই সূত্রগুলো ভালো জানো। দেখবে নিটের ক্ষেত্রে কিন্তু তুমি চিন্তা করবে যে থিওরি বেস প্রশ্ন দেয়, অবশ্যই দেয়, কিন্তু নিউমেরিক্যালে কিন্তু ভর্তি করে দেয়। এই যে 45টা যদি ফিজিক্সের প্রশ্ন চিন্তা করি, দেখবে যে 35 থেকে 40টা, 35টার উপরে দেখবে শুধুমাত্র ম্যাথমেটিক্স দিয়ে রাখছে, অর্থাৎ নিউমেরিক্যাল দিয়ে রাখছে। তুমি বুঝতে পারবে না যে তুমি ম্যাথমেটিক্স করছো না ফিজিক্স করছো। তার জন্য অবশ্যই থিওরি পার্টটাকে রেডি করো। ওকে, থিওরি পার্টের যে সূত্রগুলো রয়েছে সেই সূত্রগুলো পড়ো, নিটের জন্য অবশ্যই এগুলো ফলো করতে হবে। এবার দেখো কোনো ডায়নামোর ঘূর্ণন বেগ দ্বিগুণ করলে আবিষ্ট তড়িৎচালক বল কী হবে। দেখো এটাকে দ্বিগুণ করছো, যদি তুমি ডায়নামোর ঘূর্ণন অর্থাৎ তার স্পিডটা কী করলে ডাবল করে দিলে, অর্থাৎ ডবল করে দিলে, 2 করে দিলে, ডাবল ছিল 10 হয়ে গেল 20, ছিল 100 হয়ে গেল 200, অর্থাৎ ডাবল হয়ে গেল। তাহলে আবিষ্ট তড়িৎচালক বলকে যদি সেটা বেশি ঘোরে, তাহলে তার মধ্যে যে আবিষ্ট যে তড়িৎচালক বল সেটাও কী হবে, বেশি হবে। কনসেপ্ট ক্লিয়ার? ভালো করে বোঝার চেষ্টা করো। যদি তার বেগটা বেশি ঘোরা শুরু করে তাহলে তার মধ্যে কী হবে, আবিষ্ট তড়িৎচালক বলের মানে কিন্তু বাড়বে। এটা কিন্তু আমরা বলতে পারি সেটা কি, যে এটাতে যদি 10 বাড়ে তাহলে ওটাতেও 10, এটাতে 20 বাড়লে ওটাতেও 200, অর্থাৎ এটাতে 1 গুণ বাড়লে ওটাতেও 1 গুণ, এটাতে 2 গুণ বাড়লে ওটাতেও 2 গুণ। অর্থাৎ এই ক্ষেত্রে আমি বলতে পারি যেহেতু এটা দ্বিগুণ বাড়ছে, তাই ক্ষেত্রে আবিষ্ট তড়িৎচালক বলের মানও কিন্তু দ্বিগুণ বাড়বে। কনসেপ্ট ক্লিয়ার? অর্থাৎ এক্ষেত্রে অপশন নাম্বার এই ইজ দ্য কারেক্ট, অর্থাৎ আবিষ্ট তড়িৎচালক বলও কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। চলো আমরা অ্যান্সারটা দেখি, দেখো তাই আছে দ্বিগুণ হবে। নেক্সট দেখো 10 নম্বর, নিম্নের তড়িৎচুম্বকীয় তরঙ্গগুলির মধ্যে সর্বাধিক তরঙ্গ দৈর্ঘ্য হলো, এটা কিন্তু 2023-এ এসেছিল। দেখো বলেছে নিম্নের তড়িৎচুম্বকীয় তরঙ্গগুলির মধ্যে সর্বাধিক, তাই না, সর্বাধিক তরঙ্গ দৈর্ঘ্য কার হবে। তো আমরা জানি যে সর্বাধিক তরঙ্গ দৈর্ঘ্য যদি আমরা চিন্তা করি, দেখো এই যে 4টে যে আছে, অবলিত রশ্মির অনেক 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 বেশি, তার থেকে অনেক কম গামা রশ্মি, তার থেকে কম দেখো এক্স রশ্মি এবং অতিবেগুনি রশ্মি, অর্থাৎ এটা সব থেকে বেশি।
তারপরে এই যে বাকি যে তিনটা রয়েছে, বাকি তিনটা কিন্তু এর থেকে অনেক অনেক কম, অর্থাৎ সব থেকে বেশি কার? অবলোহিত রশ্মি সব থেকে বেশি হয়। বুঝতে পারলে? তার মানে অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট। ওকে, চলো আনসার দেখো, অবলোহিত রশ্মি। নেক্সট দেখো যে বিভিন্ন বর্ণের অক্ষরের উপর একটি সমতল কাচ ফলক রাখা হলো, যে অক্ষরটি সবচেয়ে কম উপরে উঠবে তা হলো, আমরা কি জানি ভি জিওর বেনি আসো ক লা, তাই না? তরঙ্গের কি হয়, একটা আলোর যদি বলি যে সাদা আলোর মধ্যে 7টি বর্ণের ফর্মেশন হয়, তাই না? লাল, নীল, সবুজ, বেগুনি, এই যে বিষয়গুলো। তো তার মধ্যে দেখা হলো যে সবচেয়ে কম উপরে উঠবে কোনটা? অবশ্যই প্রান্তিক বর্ণ বলতে পারি যে একটা কি হতে পারে, অবশ্যই প্রান্তিক বর্ণের সময় হতে পারে লাল। অর্থাৎ এই যে অক্ষরটি সব থেকে কম উপরের দিকে উঠবে তা হলো কি? লাল। অর্থাৎ অপশন নাম্বার ইজ দ্য কারেক্ট। 2022 এসেছিল। নেক্সট দেখা বলেছে নববীক্ষণের অভিলক্ষের ফোকাস দৈর্ঘ্য করা হয় অভিনেত্রের অর্ধেক, একদমই না। অভিনেত্রের সমান, এটাও হবে না। অভিনেত্র হচ্ছে কম, এটাও হবে না। দেখো ভালো করে বোঝার চেষ্টা করে দেখো, নববীক্ষণের অভিলক্ষের ফোকাস দৈর্ঘ্য, এখানে ফোকাস দৈর্ঘ্য করা হয়েছে কার? কার ফোকাস দৈর্ঘ্য? নববীক্ষণের অবিলম্ব অভিলক্ষের। এর অভিলক্ষের ফোকাস দৈর্ঘ্যটা কি হবে? অবশ্যই এটাও হবে না, এটাও হবে না, কারণ কমও হয় না, সমান হয় না, অর্ধেক হয় না, একমাত্র বেশি হলে কিন্তু সেই ক্ষেত্রে পারমিশনটা হতে পারে। অর্থাৎ অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট। দেখো 2016-তে এসেছিল। তাহলে আমাদের কি গেলাম? অভিনেত্রের চেয়ে বেশি হবে। নেক্সট দেখো হচ্ছে পরম তাপমাত্রা টিতে এমভরের তাপীয় নিউটনের ডি বগলি তরঙ্গ দৈর্ঘ্য, যেখানে কে বলছে কি বোলসম্যান কনস্ট্যান্ট হবে। ঠিক আছে, এই ক্ষেত্রে তো আমরা জানি যে একটা সূত্র হয়। এই যে সূত্রটা কি হয়, জাস্ট এই সূত্রটা কি হবে দেখো, সি নাম্বার আছে না, h/√3 mkt, বাস 18তে এসেছিল। দেখো সূত্র কিন্তু আমাদের এক্ষেত্রে চলে আসলো। অর্থাৎ থিওরির যে অ্যাজাম্পশন বা লাস্টের যে রেজাল্টেন্ট সেগুলো কিন্তু পরীক্ষায় তুলে দিচ্ছে। তাহলে বুঝতে পারছো কোন লেভেলের আমাদের পড়তে হবে, যে থিওরি পার্টগুলো বা সংজ্ঞা যেগুলো আছে খুঁটে খুঁটে পড়তে হবে, কারণ কন্ডিশন কিন্তু এইভাবে পরীক্ষায় করছে। তো যে যারা এগুলো খুব ভালো করে বুঝে বুঝে পড়বে, খুঁটে খুঁটে পড়বে, তাদের রেজাল্ট অবশ্যই ভালো হবে। তো এইভাবে পড়ো, এখন অনেক সময় আছে, মন দিয়ে এইভাবে প্যাটার্নগুলো ফলো করো। দেখো আমাদের সি নাম্বার অপশন রাইট হলো। নেক্সট, যে অপদ্রব্য পরমাণু জার্মেনিয়ামের সঙ্গে মেশালে একটি এন প্রকারের অর্ধপরিবাহী হয় সেটি হলো, দেখো মডার্ন ফিজিক্সে একটা গুরুত্বপূর্ণ পার্ট 21 নম্বর রয়েছে। আর মডার্ন ফিজিক্স পার্টটা কিন্তু অনেক অনেক ইজি, কয়েকবার রিভিশন করো, দেখবে রেডি হয়ে যাবে। তো দেখো আমরা এখানে বলতে পারি যে অপদ্রব পরমাণু জার্মেনিয়ামের সঙ্গে মেশালে একটি এন প্রকারের অর্ধপরিবাহী হয় সেটি হলো, এখানে বোরন, ইন্ডিয়াম, অ্যালুমিনিয়াম। চিন্তা করো যে সেমিকন্ডাক্টর কাদেরকে বলা হয়? জার্মেনিয়াম, সিলিকন, তাই না? তারপরে আর্সেনিক, এগুলো সেমিকন্ডাক্টরের মধ্যে পড়ে। তো বোরন কি হবে না, অ্যান্ডিয়াম কি হবে না, অ্যালুমিনিয়াম কি হবে না, তার মানে একমাত্র পড়ে থাকছে আর্সেনিক। অর্থাৎ আমরা বলতে পারি এক্ষেত্রে উত্তরটা কি হবে? আর্সেনিক। দেখো 2015-তে এসেছিল, তাই না? সেমিকন্ডাক্টরের প্রশ্ন, দেখো এটা হবে আর্সেনিক। নেক্সট সেকশন 2, এখানেও কিন্তু শর্ট প্রশ্ন থাকবে 4টি। নিম্নলিখিত প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। একটি বাক্য কেন, সলভের জন্য যদি অনেক বড় কিছু হয় আমরা করব, কিন্তু রেজাল্ট তো শর্টকাটই হবে, সেটাই। যাই হোক, দেখো প্রথমত বলছে যে কোন তাপমাত্রায় অর্ধপরিবাহী পুরোপুরি অন্তরক পদার্থে পরিণত হয়? 2019-এ আসছিল। তো দেখো কোন তাপমাত্রায় অর্ধপরিবাহী পুরোপুরি, মানে একটা সেমিকন্ডাক্টর পদার্থ নেব, সেটা টোটালি কী হবে বলতো? সেটা কোনো রকম পরিবহন করবেই না, যেটাকে আমরা বলি অন্তরক। অন্তরক মানে কি? যার মধ্যে পরিবহন ক্ষমতাই নেই, সেটা হচ্ছে অন্তরক। আর পরিবাহী কি? যে হচ্ছে কি সুন্দর করে পরিবহন করতে পারবে, অর্থাৎ যেটাকে সুন্দর করে ইলেকট্রিসিটি বলো, ইলেকট্রন প্রোটন বলো, সে সুন্দর করে পরিবহন করছে। তো সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কি সে আধা আধা টাইপের, অর্থাৎ পরিবহন করছে না, বাস একটা ধিমি ভাব নিয়ে এসে পরিবহন করছে। আর অন্তরকের ক্ষেত্রে টোটালটাই স্টপ। তো বলছি যে একটা অর্ধপরিবাহী পরিবাহী থাকবে, একটা সেমিকন্ডাক্টর পদার্থ থাকবে, সেটা কী হবে? টোটালটাই কী হবে? সেটা আইসোলেট, অর্থাৎ অন্তরক হয়ে যাবে। কখন হয়ে যাবে? যখন সেটাকে আমরা কী করবো, কোন তাপমাত্রাতে? সেই তাপমাত্রাটা কি অবশ্যই 0 কেলভিন, মনে রাখবে 0 কেলভিন উষ্ণতাতে কিন্তু সেটা পুরোপুরিভাবে কী হবে? নন কন্ডাক্টর, অর্থাৎ অন্তরক পদার্থে পরিণত হবে। 2 নম্বর, উত্তল লেন্সের আচরণ কখন অপসারী লেন্সের মতো হয়? দেখো এখানে সুন্দর একটা যুক্ত আমরা দিতে পারি, কীরকম বলো তো? কখন? দেখো উত্তল লেন্সের আচরণ কখন অপসারী লেন্সের মতো হবে? অপসারী, তার মানে উত্তল লেন্স কী হবে? অপসারী লেন্সে কনভার্ট হবে যখন উত্তল লেন্সের উপাদানগুলোর যে প্রতিসরাঙ্ক আছে, যে পারিপার্শ্বিক যে অবস্থান, অর্থাৎ আশেপাশে যে সিস্টেমগুলো আছে, তার চেয়ে যখন আমাদের কম হবে। অর্থাৎ এই যে উত্তল লেন্সের উপাদানের যে প্রতিসরাঙ্ক আমরা পাবো, সেই প্রতিসরাঙ্কটা কী হবে? তার যে সারাউন্ডিং আছে, যে আশেপাশের সিস্টেম যে আছে পারিপার্শ্বিক, তার থেকে যখন কম হবে, তখন কিন্তু আমাদের এই উত্তল লেন্সটা কনভার্ট হয়ে যাবে কিন্তু অপসারী লেন্সের মতো, অনেকটা আচরণ করতে থাকবে। ওকে, চলো আবার আমরা অ্যান্সার লিখবো। দেখো লিখবো, যদি লেন্সের উপাদানের প্রতিসরাঙ্ক পারিপার্শ্বিক মাধ্যমের প্রতিসরাঙ্ক থেকে কম হয়, তবে একটি উত্তল লেন্স অপসারী লেন্সের মতো আচরণ করবে। নেক্সট, চুম্বক ফ্লাক্স ঘনত্ব বলতে কী বোঝো? প্রথম চ্যাপ্টারের প্রশ্ন। দেখো এটা 2016-তে এসেছিল, খুব ইজি একটা প্রশ্ন, আর পরীক্ষাতে আসেও কিন্তু, ইম্পর্টেন্ট প্রশ্ন। চুম্বক ক্ষেত্রের অভিমুখের সঙ্গে অবিলম্বভাবে অবস্থিত একক ক্ষেত্রবলের সঙ্গে যুক্ত চুম্বক প্রবাহকেই বলে চুম্বক ফ্লাক্স ঘনত্ব।
খুব ইজি একটা সংজ্ঞা। তারপরে দেখো উত্তর লেন্সের ফোকাস বিন্দু আলোক উৎসে রাখলে লেন্স থেকে নির্গত আলোর তরঙ্গমুখ কীরকম হবে? অবশ্যই সমতল হবে। এক্ষেত্রে উত্তর 2016-তে এসেছিল। দেখো আমরা লিখবো যে উত্তর লেন্সের ফোকাসে বিন্দু আলোক উৎস রাখলে লেন্স থেকে নির্গত আলোর তরঙ্গমুখ কী হবে? দেখো এখানে কিন্তু উত্তর হলো সমতল হবে। দেখো সমতল হবে এক্ষেত্রে উত্তর। ওকে, এবার দেখো গ্রুপ বি এর প্রশ্ন। প্রথমতই 2 নম্বরের প্রশ্ন থাকবে আমাদের 5টা। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। তো 10 নম্বর রয়েছে এতে। দেখো প্রথমে একটা অঙ্ক তো দিলাম আমি। একটি ধাতব তারকে টান দিয়ে 20% বৃদ্ধি করা হলো, তারটির রোধ কত শতাংশ পরিবর্তিত হবে? অথবা আরেকটা প্রশ্ন। দেখো প্রশ্ন প্যাটার্ন কিন্তু এরকম হয়, অঙ্ক দিল এবং তার পাশাপাশি তার সঙ্গেই আরেকটা প্রশ্ন জুড়ে দিল। কীরকম? এই যে দেখো এই যে প্রশ্নটা রয়েছে, ভালো করে কোশ্চেন প্যাটার্নটা ফলো করো, কোন প্যাটার্নের উপর তুমি ফলো করবে। দেখো অঙ্ক আছে, অঙ্কের পাশাপাশি দেখো আর একটা প্রশ্ন কিন্তু দিয়ে দিল। দেখো বলছে যে একটি কোষের তড়িৎচালক বল ত্রুটিহীনভাবে মাপতে পোটেনশিওমিটার ব্যবহার করা হয় কিন্তু ভোল্টমিটার ব্যবহার করা হয় না কেন? তাহলে একটা অঙ্ক আছে, অঙ্কর পাশাপাশি আরেকটা কিন্তু থিওরি বেস প্রশ্নও দিল। হ্যাঁ, আবার কোনো কোনো ক্ষেত্রে কিন্তু অঙ্ক আছে, অঙ্কর অথবা আবার অঙ্কও দিয়ে দেয়। আবার অনেক সময় থিওরি বেসের প্রশ্নের পাশাপাশি থিওরি বেসও দিয়ে দেয়। তো কীভাবে কোশ্চেন করবে? এইভাবে কিন্তু ফলো করতে হবে। তো আমাদের সবভাবে প্রিপারেশন করতে হবে। দেখো নেক্সট আরেকটা প্রশ্ন দিলাম যে দেখো 6 নম্বর, এক্ষেত্রে কিন্তু অথবাই নেই। এল দৈর্ঘ্যের একটি পরিবাহী তারে তড়িৎ প্রবাহ প্রবাহিত হচ্ছে, তারটিকে একটি বৃত্তাকার লুপে পরিণত করলে চুম্বক ভ্রামক কত হবে? তুমি ভেবো না যে কোনো ক্ষেত্রে প্রশ্নতে বলে দেবে যে তুমি বায়োসাইবার সূত্র লেখো, বা লেন্সের অভিসারী বা উত্তর লেন্স অবতল লেন্সের যে সূত্রটা আছে 1/v - 1/u = 1/f, এরকমভাবে বলে দেবে না। অর্থাৎ কন্ডিশনালি, অর্থাৎ কোশ্চেনের ভাষাটাই ডিফারেন্সভাবে দিয়ে দিবে। অর্থাৎ ডাইরেক্ট কিন্তু বায়োসাইবার সূত্র দিচ্ছে না, কী হচ্ছে তার কোটেশন, অর্থাৎ তার স্টেটমেন্টের কিছু লাইন দিয়ে কিন্তু অনেক সময় প্রশ্ন ক্রিয়েট করে কিন্তু প্রশ্ন করা হচ্ছে। তাই অবশ্যই যে থিওরি পার্টগুলো আছে সেই থিওরি পার্টগুলো এবং তার পাশাপাশি তার যে অ্যাপ্লিকেশন পার্টগুলো রয়েছে সেগুলো খুঁটে খুঁটে পড়ো। কারণ প্রশ্ন সেম টু সেম দিবে না, তো ডাইরেক্ট বলবে না বায়োসাইবার সূত্র লেখো। আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম যে এই টাইপের হতে পারে। তো গত বছর ফিজিক্সে কিন্তু সেরকমই হয়েছিল। নেক্সট দেখো 7 নম্বর, একটি সমতল তড়িৎচুম্বকীয় তরঙ্গের চুম্বকক্ষেত্র বলছে যে বি = 10 ডিগ্রি সাইন বলছে 2 × 10⁻11 টি টু দি পাওয়ার মাইনাস 10⁻³ টি হলে তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য তড়িৎ ক্ষেত্রের সমীকরণ নির্ণয় করো। নেক্সট দেখো আরেকটা প্রশ্ন, একটি তেজস্ক্রিয় নিউক্লিয়াসের নিউট্রন প্রোটন অনুপাতের কী পরিবর্তন হবে যদি নিউক্লিয়াসটি থেকে একটি বিটা কণা নির্গত হয়, একটি পজিট্রন নির্গত হয়, অথবা হাইড্রোজেন পরমাণুতে একটি মাত্র ইলেকট্রন আছে অথচ তার বর্ণালীতে অনেকগুলো রেখা থাকে কেন? অর্থাৎ হাইড্রোজেনের রেখা বর্ণালীর কারণটা কি? দেখো প্রশ্নটা ঘুরিয়ে কিন্তু আমরা বলছি এক্ষেত্রে। বুঝতে পারলে তো? ফিজিক্সে ভেবো না যে একদম সেম টু সেম টাইপের তোমার বইয়েতে যেরকম আছে সেরকম দেবে, একটু প্রশ্নগুলো একটু 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 ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু দেবে। তাই আমাদের কিন্তু অবশ্যই কনসেপ্টের উপর গুরুত্ব দিতে হবে। তো কনসেপ্ট অবশ্যই ক্লিয়ার রেখে পড়বে। নেক্সট দেখো 9 নম্বর বলেছে একটি বিস্তার বিরূপিত তরঙ্গের সর্বোচ্চ সর্বনিম্ন বিস্তার যথাক্রমে 15 ভোল্ট এবং 3 ভোল্ট বিরূপাঙ্ক নির্ণয় করো। আর বিরূপাঙ্কের অঙ্কগুলো কিন্তু খুব ইজি হয়। নেক্সট দেখো অথবা দিয়ে আছে ভূমি তরঙ্গের মাধ্যমে বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে বেশি দূর পর্যন্ত সঞ্চার সম্ভব হয় না কেন? নেক্সট গ্রুপ সি এর প্রশ্ন দেখো বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। এখানে দেখো 3 × 9 3 নং 27 রয়েছে। এবার দেখো 10-এর এ নাম্বার আছে প্রমাণ করো তড়িৎ বল একটি সংরক্ষী বল। বি নম্বরে দেখো ই সুষম তড়িৎ ক্ষেত্রে একটি দ্বিমুখী ক্ষেত্রের সঙ্গে লম্ব অবস্থান থেকে কোণে বিক্ষিপ্ত করলে স্থিতিশক্তির পরিবর্তন কত হবে নির্ণয় করো। বাস থিওরি বেস প্রশ্ন। নেক্সট অথবা কিউ আধান সমন্বিত আর ব্যাসার্ধের একটি তামার রিং এর কেন্দ্রে এবং উহার অক্ষের কেন্দ্র থেকে এক্স দূরত্বে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নির্ণয় করো। এগুলো সবই কিন্তু এবিটি এর প্রশ্ন, টেস্ট পেপারের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কিন্তু এগুলো তুমি যা দেখছো সবই কিন্তু এবিটি এর প্রশ্ন। এই বড় প্রশ্নগুলো সব এবিটি থেকে নেওয়া। তো এবিটি এর মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, অবশ্যই এগুলো সলভ করবে। বুঝতে পারলে তো? যা দেখছো একদম হুবহু এবিটি এর প্রশ্ন এগুলো। বিগত বছর এবিটি এ রয়েছে, নতুন এবিটি এ রয়েছে, কয়েকটা এআরের এবিটি এ মিক্স করে বানানো। তারপরে দেখো 11 নম্বর বলেছে C1 C2 ধারকত্বের দুটি পরিবাহীর প্রাথমিক বিভব যথাক্রমে V1 V2 হলে আধান বন্টনের পর তাদের সাধারণ বিভবের রাশিমালা গণনা করো। এক্ষেত্রে কী পরিমাণ শক্তি ক্ষয় হবে, কোন শক্তিতে রূপান্তরিত হবে? নেক্সট অথবা দেখো দুটি ধারককে একবার শ্রেণী এবং একবার সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য ধারকত্ব CS এবং CP হলে প্রতিটি ধারকের ধারকত্ব নির্ণয় করো। নেক্সট দেখো বোর ম্যাগনেটন কি? তারপর দেখো বি নাম্বার একটি ইলেকট্রন এবং একটি প্রোটন চুম্বক ক্ষেত্রের অবিলম্ব একই ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরছে, এদের গতিশক্তি তুলনা করো। অথবা দিয়ে আছে দেখো প্রমাণ করো চুম্বক বল কার্যহীন বল। নেক্সট দেখো অয়স্চুম্বক পরাচুম্বক তড়িৎচুম্বক পদার্থের মধ্যে নিম্নের বৈশিষ্ট্য সবাইকে পার্থক্য দেখাও। দেখো আমি বললাম না অয়স্চুম্বক তড়িৎচুম্বক, এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় দেয় সংজ্ঞা আকারে। প্রথমত উষ্ণতার পরিবর্তন, চুম্বক প্রবণতার পরিবর্তন। নেক্সট দেখো বি নম্বর বলছে 20 বিন্দু এদের মধ্যে কোনটিতে হিস্টেরোসিস ধর্ম দেখা যায়? হিস্টেরোসিসটা ভালো করে পড়ে রাখবে, সংজ্ঞা আকারে প্রশ্ন 1 নম্বর প্রশ্ন হতে পারে।
দেখো 13 বলছে লেন্সের অনুবন্ধী ফোকাস যুগল বলতে কী বোঝো, ইম্পর্টেন্ট প্রশ্ন। এক্ষেত্রে নিউটনের সমীকরণটি প্রতিষ্ঠা করা হয়েছে, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু নিউটনের সমীকরণ। লেন্স সংক্রান্ত কিন্তু নিউটনের একটা সমীকরণ আছে, অবশ্যই পড়বে। নিউটন মানেই যে তুমি ভাবছো যে নিউটন মানেই হচ্ছে কী বলবো যে কাইনেটিক মোশন হবে, গতিশক্তি হবে, কার্যক্ষমতা শক্তি বা অন্যান্য মহাকর্ষীয় ব্যাপারে পাবে, তা না। লেন্সেও কিন্তু নিউটনের সূত্রটা আছে। লেন্সে যে নিউটনের সূত্রটা রয়েছে সেই লাইটস বা অপটিক্সের পার্টে দেখবে লেন্সের নিউটনের একটা সূত্র আছে, ওই পার্টটা রেডি করতে বললাম। হ্যাঁ, দেখবে অপটিক্সে নিউটনের একটা সূত্র আছে, ভালো করে ফোকাস করবে। আমি প্রশ্নটা কিন্তু অনেকবার বলছি, এবছর কিন্তু মোস্ট ইম্পর্টেন্টের মধ্যে পড়ছে নিউটনের সূত্র। নেক্সট দেখো বলছে অথবা দিয়ে গাড়ির হেডলাইটে কী ধরনের দর্পণ ব্যবহৃত হয়? এ ফোকাস দৈর্ঘ্যর কোনো অবতল দর্পণ থেকে কত দূরে একটি বস্তু রাখলে বিবর্তনযুক্ত সদ্বিম্ব গঠিত হবে? নেক্সট 14 এই নাম্বার দেখো I1 I2 তীব্রতার দুটি তরঙ্গ একই অভিমুখে একই স্থান অতিক্রম করলো, সর্বোচ্চ সর্বনিম্ন তীব্রতার যোগফল কত? নেক্সট বি নাম্বার একবর্ণী আলোর পরিবর্তে সাদা আলো ব্যবহার করলে অববর্তন পরীক্ষায় কেন্দ্রীয় পটির বর্ণ কী হবে? অথবা দিয়ে আছে দেখো একটা অঙ্ক, কোনো প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক √3/2 এবং প্রতিসরক কোণ 90 ডিগ্রি, এর ন্যূনতম চ্যুতিকোণ ও ন্যূনতম চ্যুতির অবস্থানে আপতন কোণ কত? নেক্সট দেখাও যে আপতন কোণ 45 ডিগ্রি অপেক্ষা কম হলে কোনো নির্গত রশ্মি পাওয়া যাবে না। নেক্সট 15 নম্বর আইনস্টাইনের সমীকরণটি লেখো, এর থেকে লেখচিত্রের মাধ্যমে কীভাবে কার্য অপেক্ষক গণনা করবে? ডিভিশন গারমানের পরীক্ষালব্ধ ফলাফল থেকে কী সিদ্ধান্ত নেওয়া যায়? তো মডার্ন ফিজিক্সের এই পার্টগুলো রেডি করে রেখো। অথবা দেওয়া আছে দেখো আপাতত আলোর তরঙ্গ দৈর্ঘ্য λ1 থেকে λ2-তে পরিবর্তিত হলে আলোকজ ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি দ্বিগুণ হয়, ব্যবহৃত পদার্থটির সূচনা তরঙ্গ দৈর্ঘ্য হলো কার্য অপেক্ষক কত? নেক্সট দেখো বি নাম্বার একটি মুক্ত ইলেকট্রনের গতিশক্তি দ্বিগুণ হলে ডি বগলির তরঙ্গ দৈর্ঘ্য কত গুণ হবে? ডি বগলির থিওরিটা ভালো করে পড়ে রেখো। মোজলের সূত্রটা ইম্পর্টেন্ট, দেখো মোজলের সূত্রটি লেখো, তেজস্ক্রিয় বিঘটনের সূচকীয় সূত্রটি প্রতিষ্ঠা করো। অথবা আছে দেখো থোরিয়ামের অর্ধজীবনকাল 1.5 × 10^12 বছর, কিছু পরিমাণ থোরিয়াম 20% বিঘটিত হতে কত সময় লাগবে? নেক্সট বি নাম্বার বামার শ্রেণীর হ্রস্বতম তরঙ্গ দৈর্ঘ্য গণনা করো। নেক্সট 17 নম্বর এন টাইপ পি টাইপ অর্ধপরিবাহী কি? ডোপিংয়ের মাত্রা বেশি করলে ফার্মি স্তরের অবস্থান উভয় পরিবাহীতে কী হবে লেখো। দেখো এন টাইপ পি টাইপের ছবি ভালো করে রেডি করে রেখো। অথবা আছে দেখো ন্যূনতম সংখ্যক অ্যান্ড নট গেট ব্যবহার করে একটি অর গেট কীভাবে তৈরি করবে? উৎপন্ন গেটের সত্য সাউন্ডের যেটাকে ট্রুথ টেবিল বলা হয়, তো 11.375কে বাইনারি সংখ্যায় প্রকাশ করো। বাইনারি সংখ্যা ডেসিমেল নাম্বার ভালো করে পড়ে রাখবে এবং তার পাশাপাশি যতগুলো গেট রয়েছে না সবগুলো গেটের ছবি সহ তার ট্রুথ টেবিলটা ভালো করে রেডি করে রাখবে, একটা ভালো স্কোর কিন্তু এখান থেকে করা যায়। 18 নম্বর দেখো বলছে প্রবাহ বিবর্তন গুণক বিটা ও প্রবাহ পরিবর্তিত অনুপাত আলফা এর সংজ্ঞা দাও, এদের মধ্যে সম্পর্কটি নির্ণয় করো। লজিক গেট কি? দেখো আমরা আজকে ভালো একটা বিষয় বুঝলাম যে সংজ্ঞার থেকেও কিন্তু ভালো একটা নাম্বার থাকছে, তাই না? ফটো ডায়োডের অ্যাম্পিয়ার ভোল্টেজ বৈশিষ্ট্য লেখচিত্রটি অঙ্কন করো। পিএন সংযোগ ডায়োডের বিপরীত বায়াসের দেখো VI লেখচিত্র অঙ্কন করে ছেদক ভোল্টেজের দেখাও। নেক্সট গ্রুপ ডিতে দেখো আছে 3টে প্রশ্ন, প্রত্যেকের জন্য 5 নাম্বার করে, তবে এগুলো টুকরা প্রশ্ন জুড়ে দেওয়া। দেখো এ নাম্বার আছে দেখো 100 মিটার দৈর্ঘ্যের একটি মিটার ব্রিজে 2.5 কি বলছে যে ওহম মানের একটি রোধ এবং অজ্ঞাত মানের আরেকটি রোধের স্থান বিনিময় করে দেখা গেল নিষ্পন্দ বিন্দু দুটির মধ্যে ব্যবধান হচ্ছে 28.6 সেমি। অজ্ঞাত রোধটির মান নির্ণয় করো। আর বি নাম্বার দেখো বলেছে একটি হুইস্টেন ব্রিজের 4টি বাহু PQRS, হুইস্টেন ব্রিজটা খুব ইম্পর্টেন্ট, এই রিলেটেড কিন্তু অনেক প্রশ্ন হয়, অঙ্ক প্রশ্ন, হ্যাঁ নিটেও কিন্তু তুমি পাবে। রোধ যথাক্রমে 10 ওহম, 30 ওহম, 30 ওহম, 90 ওহম। কোষের তড়িৎচালক বল 7 ভোল্ট এবং অভ্যন্তরীণ রোধ 5 ওহম। গ্যালভানোমিটারের রোধ দেখো 50 ওহম হলে বর্তনীর প্রবাহমাত্রা কত? তো হুইস্টেন ব্রিজ গ্যালভানোমিটার সংক্রান্ত কিছু যে অঙ্ক রয়েছে সেগুলো অবশ্যই প্র্যাকটিস করে রাখবে, জাস্ট ফর্মুলা মনে রাখলে কিন্তু হয়ে যাবে। এবং তার পাশাপাশি দেখবে শান্টের থেকেও কিন্তু প্রশ্ন করে, 2 নম্বরের অঙ্ক কিন্তু হয় শান্টের থেকেও, আর ওই অঙ্কগুলো কিন্তু খুব সোজা, বুঝতে পারলে তো? হুইস্টেন ব্রিজ, শান্ট, গ্যালভানোমিটারের অঙ্কগুলো মিস করবে না, একদম ইজি পার্টিগুলো দেখো, একবার দুবার দেখলেই হয়ে যাবে। অথবা মেইন হচ্ছে ফর্মুলা মনে রাখলে হয়ে যাবে। অথবা দেখো এই নাম্বারে বলছে তড়িৎচালক বল ও আর অভ্যন্তরীণ রোধের একটি ব্যাটারির সঙ্গে একটি বাহ্যিক রোধ আর যুক্ত করা হলো, দেখাও যে আর রোধের তাপ উৎপাদনের হার সর্বোচ্চ হওয়ার শর্ত হবে R = R। এটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। নেক্সট বি নাম্বার দেখো একটা অঙ্ক রয়েছে 0.5 ওহম রোধের একটি সরবরাহ লাইনের মাধ্যমে 250 ভোল্ট বিভব প্রভেদ 15 কিলোওয়াট ক্ষমতা পাঠানো হচ্ছে, সরবরাহের কর্মদক্ষতা কত শতাংশ? নেক্সট দেখো 20 এই নাম্বার একটি বিশুদ্ধ ধারকযুক্ত বর্তনীতে দেখাও যে পরবর্তী ভোল্টেজে অপেক্ষা π/2 দশাকোণে এগিয়ে থাকে। নেক্সট বি নাম্বার LCR এর শ্রেণী বর্তনীতে R = 10 ওহম, L = 50
দেখো রয়েছে আর সি কষ্ট কত আছে 5 আছে। যুক্ত থাকলে অনুনাদি কম্পাঙ্ক এবং গুণক নির্ণয় করো। নেক্সট 3 নাম্বার চোখ অথবাতে আছে দেখো এতে একটি কুণ্ডলীর সাবেশাঙ্ক 2 দেখো আছে এবং কুণ্ডলীটির মধ্যে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রা দেখো আই দিয়ে বলছে টি স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস টি, কত সময় পরে আবিষ্ট তড়িৎচালক বলের মান 0 হবে। বি নাম্বার কি শর্তে একটি এলসিআর শ্রেণীবর্তনীতে পরিবর্তিত ভোল্টেজ এবং পরবর্তী প্রবাহের মধ্যে কোনো দশা পার্থক্য থাকে না তা ব্যাখ্যা করো। সি নাম্বার একটি কুণ্ডলীর সাবেশ গুণাঙ্ক 1 হেনরি, এই উক্তিটির অর্থ কী। 20 নাম্বার লেন্সের ক্ষেত্রে অনুবন্ধী ফোকাস সংক্রান্ত নিউটনের সমীকরণটি যে বললাম না, লেন্সের প্রশ্ন, নিউটনের সূত্র খুব ইম্পর্টেন্ট, এটা দেখো একদম ভালো একটা স্কোর আছে কিন্তু এতে। বি নাম্বার এ ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট একটি উত্তর লেন্স একটি বস্তুর এক্স গুণ পরিবর্তিত প্রতিবিম্ব পর্দায় গঠন করে। পর্দা থেকে বস্তুর দূরত্ব ডি হলে প্রমাণ করো এ ইকুয়াল টু এক্স ডি বাই 1 + x²। নেক্সট এখন লেন্স নির্মাতার সূত্র, এটা কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে পড়ে রাখবে। অথবা আছে দেখো সমবর্তন কোণ কাকে বলে, সংকট কোণের সঙ্গে এর সম্পর্কটা লেখো। আমি প্রচুর প্রশ্নের কালেকশন দিলাম বিভিন্ন সেটের থেকে, কেন এই প্রশ্নগুলো ভালো করে প্রিপারেশন করে রেখে দিও, বুঝতে পারলে তো? এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্টের মধ্যে পড়ছে, ওয়ান টাইপ অফ সাজেশন তুমি বলতে পারো। হ্যাঁ, আরও অনেকগুলো সেট আমি নিয়ে আসবো, আমার অলরেডি তৈরি করা হয়ে গেছে সেটগুলো। টিউবলাইট থেকে নির্গত আলোর তরঙ্গমুখের আকার কীরূপ হবে। সিনেমা দেখো বলছে অসীম দূরত্বে ফোকাসিং এর ক্ষেত্রে একটি দূরবীক্ষণ যন্ত্রের বিবর্ধন ক্ষমতা 20। অভিলক্ষের ফোকাস দৈর্ঘ্য যদি 1 m হয় তাহলে অভিনেত্রার ফোকাস দৈর্ঘ্য নির্ণয় করো। এই ছিল আমাদের 2025 সালের ফিজিক্সের একটি মোস্ট ইম্পর্টেন্ট মডেল কোশ্চেন সেট। সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, মন দিয়ে পড়াশোনা করো, তোমার স্বপ্ন পূরণ করো। বিন্দু বিন্দু মিলিয়া সিন্ধু, অর্থাৎ অল্প অল্প করে পড়তে একদিন দেখবে ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি, বায়োলজি সব সাবজেক্ট রেডি হয়ে যাবে। চিন্তার কোনো কারণ নেই, মন দিয়ে পড়ো, মনের মধ্যে কনফিডেন্স নিয়ে আসো, মনকে এইটা বলো যে আমি পারি, হ্যাঁ আমি পারবো, আমি পরিশ্রম করব এবং আমি একটা সেরা রেজাল্ট করব। তোমার পরীক্ষা অনেক 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 ভালো হোক। পরীক্ষার জন্য তোমাকে জানাই বেস্ট অফ লাক, খুব ভালো থেকো।